মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে ভারত ইস্যু নিয়ে খেলছে ইউনুস গান। এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলবো। কথা শুরু করবার আগে আপনাদেরকে আমি একটি ফেসবুক স্ট্যাটাস দেখাতে চাই, যে স্ট্যাটাসটি ইউনুস সরকারের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ইউনুসের চেয়েও বেশি প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল দুদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছেন, জাতীয় সঙ্গীত প্রসঙ্গে যারা সরব ছিলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তাদের অনেকে নীরব কেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি এমন কথা বলেছেন। দেশের সার্বভৌমত্ব কি হয়েছে? সার্বভৌমত্বের সমস্যা? আমি তো সমস্যা দেখি না, এবং দেশের বেশিরভাগ বিবেকবান মানুষ সমস্যা দেখে না। ভারতের সাথে আমাদের আসলে কি হয়েছে? কোনো ঝগড়া, কোনো কাজ্জা? যদি ঝগড়াই হতো, কাজ্জাই হইতো, তাহলে কূটনৈতিক সম্পর্ক ইতিমধ্যেই বন্ধ হয়ে যেত। যদি ঝগড়াই হতো, তাহলে ভারতের পররাষ্ট্র সচিব আগামী 9 তারিখে ঢাকায় আসতেন না। যদি ঝগড়া হতো, সার্বভৌমত্বের প্রশ্নে যদি সমস্যা হতো, তাহলে এই যে বাংলাদেশের বিভিন্ন পোর্ট দিয়ে যে ভারতীয় পণ্যগুলো ঢুকছে, তাহলে সেটি ঢুকতো না, ভারত বন্ধ করে দিত সেটি। আপনারা ভারত বর্জনের কথা বলছেন বিভিন্নভাবে, এমনকি সরকার এই যে উস্কানি দেওয়া একটি পোস্ট আসিফ নজরুলের, সরকারের সবচেয়ে প্রভাবশালী, যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, সার্বভৌমত্বের কি হয়েছে? ভারত সার্বভৌমত্বের কোনো হানি ঘটিয়েছে? সমস্যাটা করছেন আপনারা এদেশের আমি অবুঝই বলবো, অশিক্ষিত মূর্খও বলতে চাইবো না, সবার জ্ঞান একরকম হয় না। বাংলাদেশের অবুঝ মানুষদের ব্রেন ওয়াশ করছেন, ব্রেন ওয়াশ করে বাংলাদেশের মানুষকে ভারতকে কেন্দ্র করে খেপিয়ে দিচ্ছেন। অথচ যে ভারত না হলে আপনি এক পা চলতে পারবেন না। আমি এই চ্যানেলে আমার একটি বক্তব্য আছে, ভারতের কিভাবে ভারতীয় পণ্য আমাদের জীবনে জড়িয়ে আছে, নাহলে আমরা চলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত। অথচ ভারত বিরোধিতা, ভারত নিয়ে খেলা, কেন এসব? এই যে রিজভী আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, একজন উন্মাদের মতো একজন মানুষ, তার ওয়াইফের শাড়ি পরিয়ে দিলেন। আমি রিজভী আহমেদকে জিজ্ঞেস করবো, আপনি গায়ে যে স্যান্ডো গেঞ্জিটা পরে আছেন, সেটি যদি বাংলাদেশের তৈরি হয়ে থাকে, বাংলাদেশের কারখানায়, এই স্যান্ডো গেঞ্জির সুতাটা কোথায়? আপনি যে জাঙ্গিয়াটা পরে আছেন, বাংলাদেশের কারখানায় যদি, তো আমি আন্ডারগার্মেন্টস নিয়েই বলি, অন্য কিছু বলবো না, সেটি যদি বাংলাদেশের কারখানায় তৈরি হয়ে থাকে, সেটির সুতাটা কোথাকার? আপনার সর্বাগ্রে ওগুলো ফেলাই দিতে হবে খুলে। তারপর গায়ে যে জামা কাপড় পরে আছেন, তারও ম্যাক্সিমাম সুতা তুলা ভারতের। এগুলো ফেলাই দিয়ে দিগম্বর হয়ে তারপরে ওয়াইফের শাড়ি পরিয়ে দেন। ভারত নিয়ে যে লীলা খেলা চলছে, ভারতকে আমাদের শত্রু, আমাদের মানুষকে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে ভারত তোমাদের শত্রু। অথচ বর্ডারে খোঁজ নিয়ে দেখুন, আজকেও আপনি খোঁজ নিয়ে দেখুন, কত শত ট্রাক প্রত্যেকটা বর্ডারে ঢুকেছে। কয়েকটি বর্ডার সাময়িক বন্ধ আছে, কিন্তু খোঁজ নিয়ে দেখুন। ভারত বিরোধিতা করছেন, ভারতের পণ্য বর্জন করছেন, অথচ ভারতের পণ্য আমদানি করছেন। আমদানি বন্ধ করে দিন না কেন? চাল আমদানি বন্ধ করে দিন। গতকালকেও চাল ঢুকেছে বাংলাদেশের সীমান্তে, পেঁয়াজ আলু ঢুকছে, এগুলো বন্ধ করে দিন, তাহলেই তো হয়ে যায়, তাহলেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পায়। আমি তো বলবো, আপনারাই স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেবার চেষ্টা করছেন। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তানের সাথে যুদ্ধ করে, সেই পাকিস্তান প্রীতি করছেন আপনারা। পাকিস্তানি জঙ্গিদের বাংলাদেশে কারখানা করতে চাইছেন। আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চাইছেন।
অথচ দেখুন, এই যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো, এই পতনের পরে আওয়ামী লীগ সরকারের সময় অনেক সমস্যা ছিল। আমি এটা বলি না যে সমস্যা ছিল না, আওয়ামী লীগ ধোয়া তুলসী পাতা ছিল। কিন্তু 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষ, এক শ্রেণীর মানুষ বুঝতে না পেরে, আমি তাদেরকে তাদের এই বুঝটা বা বোধটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চাই। যারা লাল বাহিনীতে, লাল আন্দোলনে, 36শে জুলাইয়ের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন, যারা নতুন স্বাধীনতা বলছেন, বহু মানুষ ভুল করে, ভুলভাবে এই আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন। হয়তো ফেসবুকে একটি লাইন লিখে পোস্ট করে, হয়তো একদিন রাস্তায় দাঁড়িয়ে, কিংবা মানসিকভাবে সমর্থন দিয়েছেন। আমি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আপনারাও তাদের বিরোধিতা করবেন না। যারা এই যে নতুন স্বাধীনতার বিরোধী, তারা বিরোধিতা করবেন না, তাদেরকে ওয়েলকাম জানান, স্বাগত জানান। তারা ভুল করে, অনেক মানুষ আছে এখন অনুশোচনা করে যে আমরা ভুল করে ফেসবুকে একটা লাইন লিখে সমর্থন দিয়েছিলাম। তাদেরকে ক্ষমা করে দিন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। তারা বুঝতে চেষ্টা করুক, বা ইতোমধ্যে বুঝতে পেরেছে, উপলব্ধি এসছে তাদের যেটি একটা ভুল ছিল। তাদেরকে অন্ততপক্ষে তিরস্কার করবেন না দয়া করে। আমি যেটি বলছিলাম যে এই সরকার, আমি এই সরকারের, ইউনূস সরকারের প্রশংসা করতে পারছি না। আপনারা আমাকে, আমি যারা আমার এই বক্তব্যগুলো শোনেন তাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে চাই যে ইউনূস সরকারের 5টি সাফল্যের কথা দয়া করে আমার কমেন্ট অপশনে এসে একটু লিখে দেবেন। আমি জানতে চাই, আমি জ্ঞান অর্জন করতে চাই। কাজেই আমার চোখে কোনো সাফল্য নেই, সম্পূর্ণ ব্যর্থ। আজকে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। কাজেই আমি অন্ততপক্ষে ইউনূস সরকারের কোনো প্রশংসা করতে পারবো না, আমি দুঃখিত। দেখুন, 5 আগস্টের পরে যেটি বলছিলাম যে অসংখ্য ভয়াবহ নেতিবাচক ইস্যু, আইন শৃঙ্খলা, আজকে 4 মাস হচ্ছে। এই 4 মাসে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা ভালো করতে পারেনি। দেশের শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র, প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ, তাদের মধ্যে কর্মস্পৃহা যেটি, সেটি ধ্বংস করে দিয়েছে ইউনূস সরকার। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়কে ধ্বংস করে দিয়েছে। যারা বয়সে তরুণ, বর্তমান যারা সচিব আছেন, যুগ্ম সচিব আছেন, অতিরিক্ত সচিব আছেন, এবং পুলিশের অতিরিক্ত আইজিপি থেকে শুরু করে ডিআইজি এবং আরো নিচের দিকে সমানে বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছেন। এবং 10 বছর আগে অবসরে যাওয়া যুগ্ম সচিবকে টেনে এনে সিনিয়র সচিবের দায়িত্ব দিচ্ছেন। ডিআইজিকে টেনে এনে ডিএমপি কমিশনার বানাচ্ছেন। অতিরিক্ত আইজিপিকে 5 বছর আগে অবসরে যাওয়া তাকে এনে আইজিপি বানাচ্ছেন। বাহিনীটি কি এত খারাপ যে সেখানে দায়িত্ব পালন করবার মতো কেউ নেই? অন্যদিকে মানুষের জানমালের নিরাপত্তা তো দিতেই পারছেন না। মানুষের জীবনযাত্রার ব্যয়ে নাভিশ্বাস উঠে গেছে। সাধারণ মানুষ, যারা গরিব দুঃখী সাধারণ মানুষ, আপনার আমার হয়তো সামর্থ্য আছে, আমরা হয়তো খেতে পারছি, কিন্তু গরিব দুঃখী সাধারণ মানুষের কাছে গিয়ে একটু দেখুন কি অবস্থা, তাদের কি ভয়ানক পরিস্থিতি। দ্রব্যমূল্য কোনোভাবেই কমছে না, লাগাম ছাড়া যেন বাড়ছেই আর বাড়ছে। এই যে দেখুন না, আজকে এই খবরে দেখুন যে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 14% কাছাকাছি। এই তথ্যটি কিন্তু বাইরের কারণ না, সরকারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.80%। চিন্তা করেছেন? মানে প্রায় 14%। এটি গত 13.5 বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতির দ্বিতীয় সর্বোচ্চ হার। গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি 14.10% উঠেছিল। নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি সার্বিক মূল্যস্ফীতি বেড়ে
3.8% উঠেছে। অর্থাৎ গত বছরের নভেম্বরে 100 টাকায় যে পণ্য ও সেবা কেনা গেছে, চলতি বছরের নভেম্বরে একই পরিমাণ পণ্য ও সেবা কিনতে ভোক্তাকে 111 টাকা 38 পয়সা খরচ করতে হয়েছে। এটি সরকারি হিসাব, পরিসংখ্যান ব্যুরোর হিসাব এমনটা। কিন্তু এটিকে আপনার 3 গুণ করতে হবে। গত বছর নভেম্বরে 100 টাকায় যে পণ্যটি কেনা গেছে, আজকে সেটি 130-140 টাকায় কিনতে হচ্ছে। এই যে দেখুন, শীতকাল শুরু হয়েছে, শীতের সবজির কি দাম কমেছে? আজকে আমি আমার অভিজ্ঞতা বলি, আজকে সিম কিনেছি, ভরা মৌসুম কিন্তু এখন, 120 টাকা কেজি। শশা কিনেছি 120 টাকা কেজি। হ্যাঁ, বাজারে হয়তো 80 টাকা 60 টাকার শশাও আছে, আমি যেটি কিনেছি সবচেয়ে ভালো মানের। কোন পণ্যের কথা বলবো? আলু 75 টাকা কেজি, পেঁয়াজ 130 টাকা কেজি। এই যে এত সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নেই, প্রশাসন স্থবির, দেশে কোনো কাজ হচ্ছে না, দেশে ব্যবসা বাণিজ্য হচ্ছে না, নানান সমস্যায় জর্জরিত। অথচ এই সমস্যাগুলোকে আড়াল করতে, মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সংখ্যালঘু ইস্যু, ভারত ইস্যু নিয়ে মেতেছে সরকার। কি চমৎকার ভাবে ডাক দিচ্ছে জাতীয় ঐক্যের ডাক। বাহ! আবার জাতীয় সরকার গঠন করবার একটা প্রচেষ্টা শোনা যাচ্ছে। বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, ভারতের সাথে আসলে আমাদের কোনো সমস্যা নেই। ভারতের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বের। কিছু সমস্যা আছে, সেগুলো এরকম যুদ্ধাঙ্গী অ্যাটিটিউড নিয়ে সেই সমস্যার সমাধান হবে না, আলোচনার মাধ্যমে সেগুলোর সমস্যার সমাধান হবে। কাজেই এই যে ভারত বিদ্বেষ, ভারত বিরোধিতা, মুখে ভারত বিরোধিতা, আমি অবাক হয়ে যাই। ভারতীয় জামা কাপড় পরে ভারত বিরোধিতা করছে, একবার একটু চিন্তাও করছে না মানুষ। যারা আসলে চিন্তার তো একটা থাকতে হবে, 3D চিন্তা, মানে চতুর্মুখী চিন্তা, সেই চিন্তাটি মাথার মধ্যে থাকতে হবে, সেই জ্ঞানটা থাকতে হবে। মানুষ তো এত কিছু চিন্তা করে না।